নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রিপারেশন ফর কেমিস্ট্রি ফর এন্ট্রান্স এক্সামিনেশন। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বীর বিক্রম মেমোরিয়াল কলেজের বিভাগীয় প্রধান কেমিস্ট্রি বিভাগের আমাদের খুবই পূজনীয় স্কলার ডক্টর অরিজিৎ দাস মহাশয়। নমস্কার। আপনাকে স্বাগত। নমস্কার। আজকে আমরা প্রিপারেশন নিয়ে আলোচনা করছি কেমিস্ট্রি বিষয়ে। ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা বিশেষত এই সাবজেক্টকে ভিত্তি করে কি কি ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন তারা ফেস করবে বা করে থাকে? আচ্ছা, ভালো কোয়েশ্চন করেছেন আপনি। ত্রিপুরার যে স্টুডেন্ট, আমরা তো একটা রিমোট এরিয়ার মধ্যে থাকি। এখানে ত্রিপুরার স্টুডেন্টরা যেখানে বেসিক্যালি যে এন্ট্রান্সগুলি হয়, আমি প্রথম আপনাকে এই এন্ট্রান্সগুলির ধারণা দিচ্ছি কি কি এন্ট্রান্স ত্রিপুরাতে হয়। জেনারেল লাইনের জন্য কেউ যদি মনে করে যে আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়বো না, কারণ ম্যাক্সিমাম এন্ট্রান্সই তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বেসড এন্ট্রান্স এক্সাম স্টুডেন্ট ফেস করে। অনেকে এখন স্টুডেন্টের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে যে স্টুডেন্টরা জেনারেল লাইন নিয়ে পড়তে উৎসাহী। তারা জেনারেল লাইনের জন্য যে এন্ট্রান্সটা স্টুডেন্ট দেবে, যে ত্রিপুরাতেই যেটা সেন্টার হয়, এটা আইজার নিজে কন্ডাক্ট করে। আইজার হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। এদের 8টা ইনস্টিটিউট আছে অল ইন্ডিয়াতে। এই আইজার, এটা আগরতলাতেই সেন্টার হয়। আইজার এই এন্ট্রান্সটা হয় বেসিক্যালি আপনার ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড মাস্টার অফ সায়েন্সের ইন্টিগ্রেটেড কোর্সের জন্য। এটা আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, এটা এপ্রিল 2025-এ এটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হয়, এপ্রিল 2025-এ, ঠিক আছে। এবং এটা এন্ট্রান্সটা হবে বেসিক্যালি এটা জুনে হয়। এন্ট্রান্সটা ফার্স্ট উইক অফ জুন, মোস্ট প্রবাবলি ফার্স্ট উইক অফ জুন 2025-এ বা 2026-27 যেটাই হয়, ফার্স্ট উইকে। বেসিক্যালি 12 কমপ্লিট করার পর, হ্যাঁ, এটা এখানে একটা পেপারেই পরীক্ষাটা হয়। একটা পেপারে আপনার 60 MCQ টাইপ কোয়েশ্চন থাকে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট থাকবে। এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে 15 কোয়েশ্চনস MCQ টাইপ থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চন 4 মার্কস করে। তাহলে 60 MCQ ইন্টু 4, দ্যাট ইজ 240-তে এক্সামটা হয়। হ্যাঁ, আইজার নিজস্বই কন্ডাক্ট করে। এবং এটার সিলেবাস সম্বন্ধে আমি আপনাদের বলে দিই এটা কীভাবে। এটা এনসিইআরটি যে বুকটা আছে না আমাদের, এটা 11-12 এনসিইআরটির বুকটার সিলেবাসের উপরই এক্সামটা হয়। আচ্ছা, প্রথমত আমি যে জিনিসটা জানতে চাইছি কি কি ধরনের পরীক্ষাগুলো হয় সেই বিষয়টা আগে একটু বলে নিন। আচ্ছা, তাহলে আইজারটা গেল, আইজার তো বললাম। তারপর এনডিএ পরীক্ষাটা হয়, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এনডিএ পরীক্ষাটা হয়। এনডিএ পরীক্ষাতে এটাও আগরতলাতে সেন্টার আছে, হ্যাঁ। এবং এটাতে এনডিএটা দুটো ফেজে হয়, NDA 1, NDA 2। NDA 1টা বেসিক্যালি হয় আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হয় ডিসেম্বরে, এবং NDA 2-র জন্য এটা মেতে। প্রত্যেক ইয়ারই সেম চলে। এবং এটা বেসিক্যালি NDA এক্সামটা হয় এপ্রিলে, NDA 1টা, NDA 2টা হয় সেপ্টেম্বরে। সুতরাং এখানে স্টুডেন্ট প্রচুর টাইম পায়। আফটার কমপ্লিশন অফ ফাইনাল এক্সাম এখানে অনেক টাইম পায়। এবং এখানে রিটেন টেস্ট হয়, সঙ্গে একটা পার্সোনালিটি টেস্ট হয়, ইন্টারভিউ হয়, যেটা SSB নেয়। এবং NDAটা হচ্ছে যে এন্ট্রান্সটা, যেটা ইউপিএসসি ডিরেক্ট কন্ডাক্ট করে, এটা ইউপিএসসির আন্ডারে এন্ট্রান্সটা হয়, হ্যাঁ। এবং এখানে টোটাল রিটেন এক্সাম হয় 900 মার্কসের এবং 5 আওয়ার্সের। আচ্ছা, ঠিক আছে। দুটো এন্ট্রান্স আমি ডিসকাস করলাম। থার্ড যেটা, এটা হচ্ছে জেই মেইন। জেই মেইনও ঠিক একইভাবে দুটো ফেজে হয়, একটা হয় জানুয়ারিতে, একটা হয় এপ্রিলে। এই দুটো ফেজে হয়। জেই মেইনের মধ্যে ঠিক একইভাবে এখানে দুটো পেপার আছে, পেপার 1, পেপার 2। পেপার 1টা হচ্ছে বিটেকের জন্য, আর পেপার 2টা হচ্ছে আপনার আর্ক অ্যান্ড প্ল্যানিংয়ের জন্য। পেপার 1-এর মধ্যে 75 MCQ থাকে, আর পেপার 2-র মধ্যে যেটা আর্কের জন্য হয় এটা 77 MCQ, এবং পেপার 2B যেটা প্ল্যানিংয়ের জন্য হয় এখানে 100 MCQ থাকে। মানে আমরা বুঝতে পারছি যে এই ধরনের এন্ট্রান্স হচ্ছে। এই যে আপনি যখন আমাদের শুরুয়াত যখন করলেন, আইজারের কথা আপনি বললেন, এই ধরনের ইনস্টিটিউটগুলো যখন এন্ট্রান্স টেস্ট তারা কন্ডাক্ট করে, তখন হয়তো প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে অনেক স্টুডেন্ট পেয়ে থাকে। প্রশ্নটা হচ্ছে যে যারা ধরুন এমনিতেও কি সেখানটার মধ্যে ভর্তি হওয়া যায়? না, সম্ভব সেটা না। এন্ট্রান্স ছাড়া আইজারে কোনো অ্যাডমিশন হয় না। আইজার খুব রেপুটেড ইনস্টিটিউট। আচ্ছা, আর তাদের তো তারা নিজস্ব এন্ট্রান্স তো তারা মানে কন্ডাক্ট করে থাকে। নিজস্ব এন্ট্রান্স ছাড়া কি মানে অন্য কোনো এন্ট্রান্স দিয়ে কি সেটার মধ্যে মানে ভর্তি হওয়া যায়? না, আইজারে হওয়া যায় না। আচ্ছা, আইজারে হওয়া যায় না।
তবে আইএএসসি ব্যাঙ্গালোরে হওয়া যায়। আইএএসসি ব্যাঙ্গালোরে আপনার যেই মেইনসে যাদের ভালো পারফর্মার থাকে বা নিটে ভালো পারফর্মার থাকে, ধরেন নিটে ক্র্যাক করতে পারলো না বা যেই মেইনসে ক্র্যাক করতে পারলো না, এরা দে আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন আইএএসসি ব্যাঙ্গালোর, এটা হয়। আচ্ছা, আইজারে এটা হয় না, আইজারে টেস্ট দিতে হয় অবশ্যই, ম্যান্ডেটরি, ইট ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, এই ধরনের প্রবেশিকা পরীক্ষার জন্য কি ধরনের পার্সেন্টেজ স্টুডেন্টদেরকে পেতে হয়? এটা বেসিক্যালি 60% পেলে হবে, এখন পার্সেন্টেজে কোনো বার নেই, মিনিমাম 60%। এবং এখানে সাবজেক্ট আছে, পিসিএমবি থাকতে হবে। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস তো অবশ্যই পিওর সায়েন্সের জন্য থাকতে হবে, আর যারা বায়োলজিতে পড়বে বায়ো সায়েন্স পিসিবি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং 60% মার্কস কোয়ালিফাই করতে হবে 12-এ, ক্লাস 12-এ। এই যে আপনি এন্ট্রান্সের কথা বলছেন, এন্ট্রান্সের জন্যে ধরুন তাদের ফর্ম ফিল আপটা কখন হয়? এতগুলো পরীক্ষার কারণ স্টুডেন্টসরা অনেক সময় তো বুঝতে পারে না কখন কোন ধরনের এন্ট্রান্সগুলো হয় বা কোন ধরনের এন্ট্রান্সগুলোর জন্য কখন তারা মানে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, একটা একটা করে যদি বলেন। আচ্ছা, আইজারের জন্য যেটা আমি বললাম, আইজারের জন্য ফর্ম ফিল আপ করবে এপ্রিলে, ঠিক আছে। নিট ইউজি এটার ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারিতে, আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার যেই মেইনের ফর্ম ফিল আপটা দুটো সেশনে যেই মেইন হয়, এটা জানুয়ারিতে হবে। জানুয়ারি সেশন যেটা হয়, জানুয়ারি সেশনের জন্য আপনার ফর্ম ফিল আপটা অক্টোবর নভেম্বরে হয়, এই সেশনটাতে হয় অক্টোবর নভেম্বর। আর যেই মেইনের যে সেকেন্ড সেশনটা, মানে দুবার হয় বছরে, সেকেন্ড সেশনের জন্য এটা আপনার হবে জানুয়ারি টু ফেব্রুয়ারি, এই টাইমে ফর্ম ফিল আপটা হয় সেকেন্ড সেশনের। তারপর তো আপনার যেই মেইনে যদি কেউ কোয়ালিফাই করে এবং তার মার্কস যদি 100 অ্যাবাভ থাকে, দে আর এলিজিবল ফর জেই অ্যাডভান্স। আচ্ছা, ঠিক আছে। জেই অ্যাডভান্সটা এই বছর কি হচ্ছে, এই বছর জেই অ্যাডভান্সটা আইআইটি, জেই অ্যাডভান্স প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা করে আইআইটি, এটা বেসিক্যালি আইআইটি বেসড, এবং এই বছর জেই অ্যাডভান্স করবে আইআইটি কানপুর। জেই অ্যাডভান্সের ফর্ম ফিল আপটা হচ্ছে, আমি সবার জন্য বলছি, এটা এপ্রিল 2025-এ ফর্ম ফিল আপটা হবে। আর এনডিএর ফর্ম ফিল আপটা তো আমি বললাম আপনাকে যে এটা ডিসেম্বর এবং মেতে হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল আপটা তাহলে মানে ফর্ম ফিল আপের জন্য স্টুডেন্টদেরকে এখন থেকেই প্রিপারেশন নিয়ে নিতে হবে। কি কি ধরনের বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে এই ধরনের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে? ফর্ম ফিল আপ তো সব অনলাইন ফর্ম ফিল আপ হবে, কারণ এই সবগুলি এক্সামই অ্যাকসেপ্ট এনডিএ শুধু অফলাইন হয়, বাকি সবগুলো অনলাইন হয়। অনলাইন ফর্ম ফিল আপ হবে টোটালি। এটা কমন প্রসিডিউর, আধার কার্ড, যেগুলি কমন প্রসিডিউর থাকে ফর্ম ফিল আপের, এইগুলি লাগবে, আধার নাম্বার লাগবে। আচ্ছা, যা সেটা ডিপোজিট ফর্ম, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে দেখলে হবে। প্রত্যেকের নিজস্ব ওয়েবসাইট আছে, আইজারের ওয়েবসাইট আছে, এনডিএর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে দেখলে ডিটেইলস ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এই যে এন্ট্রান্স টেস্টগুলো হবে, তার জন্য কেমিস্ট্রির জন্য তো প্রিপারেশন নেওয়া উচিত অবভিয়াসলি। সেই প্রিপারেশনটা মানে কবে থেকে সেটা শুরু করা উচিত? বেসিক্যালি আমি যদি কেউ যদি এন্ট্রান্স দেয় এবং সত্যিকারে যদি তার টার্গেট থাকে যে আমি এন্ট্রান্স পাবো, এই মানসিকতা নিয়ে যদি এন্ট্রান্স দেয়, তবে তার প্রিপারেশন নেওয়া উচিত ক্লাস 9 থেকে। আচ্ছা, এটা আমি সাজেস্ট করি 9, 10, 11, 12 এই 4 বছর, কারণ এন্ট্রান্স 2 বছর, 2 years ইজ নট সাফিসিয়েন্ট ফর এন্ট্রান্স। এন্ট্রান্স মানে একটা সমুদ্রের মতো, ঠিক আছে। এখানে প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকতে হবে, স্টুডেন্টের মাথায় থাকতে হবে যে আমি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে হবে। টিচারের উপর ডিপেন্ড থেকে বসে থাকলে হবে না, অনলাইন রিসোর্স কাজে লাগাতে হবে। এনপিটিএলের আন্ডারে অনলাইন, সোয়ামের আন্ডারে অনলাইন অনেক আইআইটি বিভিন্ন প্রফেসররা বিভিন্ন লেকচার আছে, এই লেকচার সিরিজগুলি দেখতে হবে, ঠিক আছে। এইগুলি রেগুলার ইন্টারভেল এইগুলো স্টাডি করতে হবে। অনেক সময় অভিভাবকদের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে আমার বাচ্চাটা যদি ধরুন রাজস্থানের কোনো একটা জায়গায় কোটাতে বা অন্য কোনো জায়গায় যদি প্রিপারেশন নেয়, তাহলে একটা ভালো স্কোর করা যায় বা ভালো একটা র্যাঙ্ক করা যায় বা ক্র্যাক করা যায় এন্ট্রান্সগুলোর মধ্যে, সেটা কতটুকু মানে বাস্তব আপনার কাছে বলে মনে হয়? আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনো ইনস্টিটিউট খারাপ না। আচ্ছা, আপনি কোটা বলুন, ফিটজি বলুন, আকাশ বলুন, সবগুলি রেপুটেড ইনস্টিটিউট। কিন্তু এখান থেকে মানে আমি কতটুকু নিতে পারবো, এখানে ফ্যাকাল্টিরা খুব হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি অল আর, কিন্তু এখান থেকে কতটুকু আমি নিতে পারবো এটা আমার নিজস্বতার উপর ডিপেন্ড করবে, কারণ অনেকের তো সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট তো আছে, ধরুন আগরতলা থেকে বা ত্রিপুরা রাজ্যের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা স্টুডেন্ট যদি সে প্রিপারেশন নিতে চায়, ঠিক আছে, তখন সে কিভাবে নিতে পারে? হ্যাঁ,
এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে বইটা, যে টেক্সট বুক আছে, হ্যাঁ, এই টেক্সট এনসিইআরটির বইটা, এটা খুব ভালো করে পড়তে হবে। কারণ কোনো এন্ট্রান্স এরকম নেই বা এরকম এন্ট্রান্স হয় না যেটা এনসিইআরটিকে বাদ দিয়ে হয়। এনসিইআরটি বইটা ভালো করে করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে এক্সারসাইজের প্রবলেমগুলি আছে প্রবলেমগুলি নিখুঁতভাবে করতে হবে। প্লাস কিছু ম্যাগাজিন আছে যেগুলি মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ, কেমিস্ট্রি টুডে ম্যাগাজিন আছে, আরিয়ান পাবলিশার্সের আছে। এই ম্যাগাজিনগুলিতে প্রচুর প্রবলেম থাকে, হ্যাঁ। প্লাস কিছু দিনের অবজেক্টিভ কেমিস্ট্রি বইটা আছে, ইট ইজ ভেরি ওয়েল বুকস, হ্যাঁ। এই বইগুলি এবিসি অনেকগুলি বই আছে এরকম, এই বইগুলি থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম করতে হবে। এন্ট্রান্স পাওয়ার একমাত্র কৌশল হচ্ছে টু সলভ ম্যাক্সিমাম নম্বর অফ প্রবলেমস। আচ্ছা, ঠিক আছে। প্লাস অনলাইন রিসোর্স, আমি তো আগেই বললাম আপনার, এখানে 1 টাকাও দিতে হয় না। আমি এনপিটিএল এর আন্ডারে যদি কেউ কোচিং নেয়, যে এখানে স্বয়মের আন্ডারে রেজিস্ট্রেশন করব, ওকে 1 টাকাও দিতে হবে না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা খুব ভালো ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ, খুব ভালো ইনিশিয়েটিভ ইট ইজ। এখানে স্টুডেন্ট করতে পারে, এখানে রেজিস্ট্রেশন নিয়ে, এখানে অনেক লেকচার সিরিজ আছে, এইগুলি বাড়িতে দেখতে পারে অনলাইনে, এগুলি করতে পারে স্টুডেন্ট। তাহলে এনরিচ হওয়ার জন্য স্টুডেন্টসরা এই ধরনের অনলাইনের যে কোর্সগুলো আছে সেগুলো অনলাইন করতেই কোর্সটা খুব পারে। ইউজফুল। প্লাস বাড়িতে বাজারে যে বইগুলি, সব বই ভালো, আমি কোনো বই খারাপ বলি না। এর জন্য তো বললাম যে নেওয়ার দায়িত্ব, করার দায়িত্ব আচ্ছা, আমার। শর্টকাট কোনো মেথড রয়েছে? যে ধরুন আজকাল তো আমরা শর্টকাট খুঁজি সবকিছু, আপনি 9 থেকে বললেন যে প্রিপারেশন নেওয়ার জন্য, এরকম তো স্টুডেন্ট আছে যারা শর্টকাট খুঁজে। তো শর্টকাটের রাস্তাটা কি সত্যি মানে বিকল্প হওয়া যায় এই ধরনের এন্ট্রান্সের জন্য আপনার টাইম ইকোনমিক গ্রাউন্ডটা একটা মারাত্মক, কারণ এখানে টাইম সেভিংস অ্যাটিটিউড থাকতে হবে। আমি যত কম সময়ে আমি আনসার করতে পারবো। যেমন ধরুন আজকে সাপোজ, আজকে যারা নিট যে পরীক্ষাটা হচ্ছে, নিট ইউজি, এই ব্যাপারে আমি একটু বলবো সবাইকে। এতদিন পর্যন্ত নিট ইউজি অফলাইনে হতো, ঠিক আছে। এবার থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যেখানে নিট ইউজি অনলাইনে হবে, এবং এটা 2টো ফেজে পরীক্ষাটা হবে, ঠিক আছে। হ্যাঁ, আগে তো একটাই ফেজ, আগে একটা ফেজে হতো, এখন 2টো ফেজে পরীক্ষাটা হচ্ছে, হ্যাঁ। নিট ইউজি প্রিলিমস অ্যান্ড নিট ইউজি মেইনস, মানে অ্যাডভান্স, ঠিক আছে। এবার নতুন, এবং এনটিএ আগে এটা কন্ডাক্ট করতো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার কি হচ্ছে, এনটিএটা মোস্ট প্রবাবলি রিপ্লেস হয়ে যাচ্ছে এমইটিএতে। এমইটিএ মানে মেডিকেল এন্ট্রান্স টেস্টিং এজেন্সি, ঠিক আছে। ফলে এবার মানে নিট ইউজিটা একটু টাফ হয়ে যাবে, আগে যেমন ইজি ছিল একটু টাফ হয়ে যাচ্ছে। গতবার কি হয়েছিল আমরা দেখছিলাম যে এখানে টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এখানে 720 মার্কসের পরীক্ষা হতো, ঠিক আছে। 720 মার্কস, বায়োলজির মধ্যে 2টো পার্ট থাকতো, বোটানি অ্যান্ড জুওলজি, ঠিক আছে। এই ছিল আগে। এবার কি মানে সেটাও একটু চেঞ্জ হবে, এবং এটা ফেব্রুয়ারি 2025-এ, হ্যাঁ, এটা মানে অ্যাপ্লিকেশন ফর্ম, গার্জিয়ানরা রেগুলার অনলাইন ডাটা বেস করতে হবে, ডাটা বেসে গেলেই এটা দেখতে পারবে কি চেঞ্জ হচ্ছে। এটা যতটুকু আমার কাছে যে ইনফরমেশন আছে, এটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা অফলাইন থেকে অনলাইন হয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো স্ট্রাকচারটা কেমন থাকছে? এই যে বিভিন্ন ধরনের এন্ট্রান্সগুলোর কথা আপনি বললেন, বা কোনো একটা ইনস্টিটিউটের নিজস্ব বা ধরুন অল ইন্ডিয়া লেভেলের যে এন্ট্রান্সগুলো হচ্ছে, ভ্যারাইটিস ধরনের যেগুলো হয়, কি কি ধরনের পরিবর্তন আসছে বা কি কি ধরনের প্যাটার্ন হয়ে থাকে এগুলো? সিলেবাস আমি যদি মানে +-10 ধরি, তাহলে অলমোস্ট সব এন্ট্রান্সের সিলেবাস সেম। আচ্ছা, ঠিক আছে, সিলেবাস ইজ নট এ ফ্যাক্টর। এবং এখন কি করেছে আপনার, গতবার 2024-এ অনেকগুলি চ্যাপ্টার ড্রপ করে দিয়েছে, ঠিক আছে। অনেকগুলি চ্যাপ্টার ড্রপ, ফলে স্টুডেন্টের লোড অনেক কমে গেছে। এখন স্টুডেন্ট বলতে পারবে না যে এন্ট্রান্স মানে হিউজ লোড, বোর্ড অনেক লোড কমিয়ে দিয়েছে। ফলে স্টুডেন্ট ইজিলি, সে যদি টেক্সট বইটাকে ভালো করে এবং মানে বোর্ডের পরীক্ষার জন্য যখন সে প্রিপারেশন নিচ্ছে, তার পাশাপাশি সে এন্ট্রান্সের জন্য পুরো এনসিইআরটি বেস সিলেবাস, এনসিইআরটি সিলেবাসটা সেম সিলেবাস, এনসিইআরটি যে চ্যাপ্টারটা নেই এই চ্যাপ্টারটা এন্ট্রান্সও নেই। আচ্ছা, মানে এন্ট্রান্সে এক্সট্রা কোনো প্রেশার স্টুডেন্টকে দেয়নি। এন্ট্রান্স বোর্ড হচ্ছে প্রবলেম কম করলে বোর্ড হবে, এন্ট্রান্স হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড গেম, পরিষ্কার কথা। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম প্রবলেম স্টুডেন্ট ফেস করতে হবে, প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকতে হবে মাথায়, প্রবলেমকে ভয় পেলে হবে না, প্রবলেমের প্রতি ফোবিয়া থাকলে হবে না। তাহলে এই ধরনের যে ধরনের বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে, কি করে একজন স্টুডেন্ট, এবং আপনি একটা ভালো, এর আগে একটা ভালো প্রশ্ন করেছেন যে এখানে শর্টকাট টেকনিক কিছু আছে কিনা। হ্যাঁ, শর্টকাট টেকনিক অবশ্যই আছে, আমার নিজস্ব কিছু শর্টকাট টেকনিক আছে। আমি অনেকগুলি মেথড আমি বের করেছি কেমিস্ট্রিতে, আমার ওয়েবসাইটে দেখলেই হবে।
orijitchemistryworld.in। এখানে ঢুকলেই এখানে উইকি এডুকেটরে অনেক 28 আর্টিকেলস আমি পাবলিশ করেছি বিভিন্ন মেথডের উপর। এগুলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইন্ডেক্স হয়েছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ইন্ডেক্স হয়েছে, গভর্নমেন্ট অফ ইউএসএও ইন্ডেক্সিং করেছে, বিভিন্ন জায়গাতে এগুলি আছে। সুতরাং এখন এন্ট্রান্স মানে কি, এখানে শর্টকাট টেকনিক ইউজ করতে হবে স্টুডেন্টকে, পরিষ্কার কথা, এবং প্রত্যেকটা মেথডের শর্টকাট টেকনিক আছে। ইন জেনারেল ওয়েতে এন্ট্রান্স হয় না। এন্ট্রান্স মানে টাইম সেভ করতে হবে, টাইম ইকোনমিক গ্রাউন্ডে চিন্তা করতে হবে, দেন গো ফর এন্ট্রান্স। মানে কত অল্প সময়ের মধ্যে কতটুকু সলভ করা যায় সেটার উপর ডিপেন্ড করে ক্র্যাক করার একটা মূল মন্ত্র চলে আসে। যেমন দেখেন আপনার যে যেই মেইনটা যেটা হচ্ছে এটা পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। সুতরাং কেমিস্ট্রিটাতে যদি আমি কম সময়, কেমিস্ট্রিতে যদি আমি যেমন 3 আওয়ার্সের মানে যেই মেইনটা বেসিক্যালি আপনার হচ্ছে অলমোস্ট 3 আওয়ার্সের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 আওয়ার্সের মধ্যে আমি যদি 40 মিনিটস বা 45 মিনিটস টাইম যদি আমি কেমিস্ট্রির নিচে ইউজ করি, আর 45 মিনিটস টাইম যদি আমি, তাহলে এখান থেকে 15-30 মিনিটস টাইম আমি সেভ করে নিলাম, আমি ম্যাথসকে বেশি টাইম দিতে পারবো, কারণ ম্যাথসে টাইম বেশি লাগবে। সুতরাং এখান থেকে টাইম সেভ করে আমি ম্যাথসটাকে টাইম দেবো। সুতরাং এইভাবে প্রথম থেকে আমার চার্ট রেডি করতে হবে ব্রেইনের মধ্যে, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা অ্যাবজর্ব করে নিতে হবে যে আমি কীভাবে লিড করবো থ্রু আউট দি ইয়ার। এইভাবে আমার জার্নিটা হবে, এইভাবে আমার প্রিপারেশন হবে। আচ্ছা, এই যে আপনি প্রিপারেশনের কথা বললেন, বিশেষ করে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য কি কি ধরনের বিষয়গুলোর উপর বিশেষভাবে নজর দেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। যেহেতু আমি কেমিস্ট্রিটাই ফোকাস করব। বেসিক্যালি কি হচ্ছে, কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারগুলি আছে আমি প্রথম এগুলি তুলে ধরবো আপনাকে। কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার আছে, কেমিক্যাল থার্মোডাইনামিক্স আছে, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট আমি বলছি। অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স। মানে এটা কি ওভারঅল সব এন্ট্রান্সের জন্য? সব এন্ট্রান্স, আচ্ছা, সব এন্ট্রান্সেই কমন সিলেবাস। আমি তো বললাম আমি +-10 থাকে, এবং মানে যেই মেইনের ক্ষেত্রে আমি এখন ডিসকাস করছি এটা ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে এরা অলমোস্ট 36% কোয়েশ্চন এখান থেকে সেট করে আউট অফ 100। অর্গানিক কেমিস্ট্রিতে থেকে স্টুডেন্ট যেগুলি করবে এটা হচ্ছে সাম বেসিক প্রিন্সিপাল, এবং অর্গানিক কেমিস্ট্রিকে এখানে যে সিলেবাসটাকে 5টা পার্টে ডিভাইড করবে। একটা পার্ট হচ্ছে হাইড্রোকার্বন ইউনিটস। হাইড্রোকার্বন ইউনিটসের মধ্যে স্টুডেন্টকে কী কী করতে হবে, ইউবেক নমেনক্লেচার করতে হবে, অ্যারোমেটিসিটি করতে হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, মনোসাবস্টিটিউটেড, ডাইসাবস্টিটিউটেড, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, এইগুলি করতে হবে। স্টেবিলিটি অফ কার্বোকেটন, কার্বন অ্যান্ড ফ্রি রেডিক্যালস, এইগুলি হাইড্রোকার্বন ইউনিট থেকে করতে হবে। প্লাস এখানে স্টুডেন্ট কী করবে, এরা নেম রিঅ্যাকশনসটা খুব ভালো করে করবে, ইউজ অফ রিয়েজেন্ট ভালো করে করবে, এলিফেটিক কনভার্সন, অ্যারোমেটিক কনভার্সন, এইগুলি ভালো করে করতে হবে অর্গানিকের পার্ট, প্লাস আইসোমারিজম, স্টিরিওকেমিস্ট্রি। আর ফিজিক্যাল পার্ট থেকে আমি একটু আগে বললাম যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এখান থেকে নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চন থাকে। আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চন থাকে, থার্মোডাইনামিক্স থেকে নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চন থাকে। এখন আসুন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কী হচ্ছে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একটা বিরাট চ্যাপ্টার, যেখান থেকে মিনিমাম আমি দেখেছি 3 to 5 কোয়েশ্চেন্স এই চ্যাপ্টার থেকে দেয়, ঠিক আছে। 3টা থেকে 5টা কোয়েশ্চেন কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে দেয়, এবং পি ব্লক এলিমেন্টসটা ভালো করে করতে হবে। অনেক চ্যাপ্টারগুলি ড্রপ করে দিয়েছে, আবার যেমন সলিড স্টেট ড্রপ করা হয়েছে, অনেকগুলি চ্যাপ্টার এবার ড্রপ করে দেয়, মানে এবার না গত বছরই ড্রপ করা দেওয়া হয়েছে, ফলে স্টুডেন্টের লোড বেসিক্যালি অনেক অংশে কমে গেছে। যেমন কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারগুলি ড্রপ করা হয়েছে, সারফেস কেমিস্ট্রি ড্রপ করা হয়েছে, এস ব্লক এলিমেন্ট ড্রপ করা হয়েছে, হাইড্রোজেন ড্রপ করা হয়েছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ড্রপ করা হয়েছে, পলিমার ড্রপ করা হয়েছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ ড্রপ করে দেওয়া হয়েছে, স্টেটস অফ ম্যাটার ড্রপ করে দেওয়া হয়েছে। ফলে স্টুডেন্ট বলতে পারবে না যে আমার লোড কমে গেছে। এখন স্টুডেন্ট জাস্ট মাথা ঠান্ডা করে ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে, সেলফ কনফিডেন্স রাখতে হবে, পজিটিভিটি রাখতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বলতে হবে আই এম দি বেস্ট, আই এম দি বেস্ট। সো দিস ইজ দি মেন্টাল থেরাপি, যেটা আমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে না এটাকে পজিটিভে কনভার্ট করে দেয়। নিশ্চয়ই কিছু থেরাপি লাগবে, মেন্টাল থেরাপি, এইগুলি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান, আর আজকে কিন্তু আমরা নানান ধরনের এন্ট্রান্সের কি করে প্রিপারেশন নেওয়া যায় কেমিস্ট্রি বিষয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিবিএমসি কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরিজিৎ দাস মহাশয়। আমরা অনেক কিছু জানবো স্যার আপনার কাছ থেকে। বিষয়টা হচ্ছে আমরা প্রিপারেশন নেব কেমিস্ট্রি বিষয়ে, এবার স্টুডেন্টসরা এত কিছু কি করে তারা মনে রাখতে পারে বা মনে রাখবে? তারা স্টুডেন্ট বেসিক্যালি কী করবে, ও যখন লিখবে, ও যখন শিখবে কোনো জিনিস,
যেমন বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি, যেটা অর্গানিক কেমিস্ট্রি যখন কোনো রিয়াকশন শিখবে তখন সে লিখে লিখে শিখবে, কারণ কেমিস্ট্রি খুব বিট্রেবল সাবজেক্ট। ফিজিক্স আপনি ভুলে গেলে ডায়াগ্রাম মনে করে লিখতে পারবেন, ম্যাথস ইকুয়েশন মনে করে লিখতে পারবেন, কিন্তু কেমিস্ট্রি কিন্তু একবার ভুলে গেলে আর মনে আসবে না। এবং এটা স্টুডেন্টরা খুব বেশি ফেস করে পরীক্ষাতে। কারা ফেস করে? যারা উইদাউট রিটেন প্র্যাকটিস করে। আমি যা শিখবো তা লিখবো, যা শিখবো তা লিখবো, শেখার থেকে লেখার সংখ্যা যাতে বেশি থাকে। এবং ইকুয়েশন, যতগুলি ইকুয়েশনস, প্রথম আমি ইকুয়েশনগুলি নর্মাল ওয়েতে লিখবো, ঠিক আছে, উইদাউট ব্যালেন্স, অ্যারো সাইন দিয়ে। যখন ব্যালেন্স করবো না তখন আমি অ্যারো সাইন দিয়ে লিখবো, যখন তারপর আমি নিজে থেকে ব্যালেন্স করার চেষ্টা করবো তখন আমি ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে লিখবো, ঠিক আছে, ব্যালেন্স ইকুয়াল টু সাইন দিয়ে লিখবো। সুতরাং এইগুলি কিছু শর্টকাট টেকনিক্স আছে, এইগুলি স্টুডেন্ট ফলো করতে হবে। প্লাস আমি একটু আগে যেটা বললাম আপনাদের, যে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমি যদি বলি যে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে 4টা চ্যাপ্টার পড়ো, ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। আমি স্টুডেন্টকে বলি কী কী সেই চ্যাপ্টারগুলি হচ্ছে থার্মোডাইনামিক্স, চ্যাপ্টার হচ্ছে ইকুইলিব্রিয়ামের মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটা মেইনলি, অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড সলিউশনস। এই চ্যাপ্টারগুলি হচ্ছে হাইলি ওয়েটিস চ্যাপ্টার। এক সলিউশনের মধ্যে 65 ভ্যারাইটিস নিউমেরিক্যাল থাকে, ঠিক আছে। এবং নিউমেরিক্যাল স্টুডেন্টকে আমি বলবো যে তুমি নিউমেরিক্যাল এখন স্টার্ট করবে না, ঠিক এক্সামের 6 মান্থস বিফোর তুমি নিউমেরিক্যাল স্টার্ট করো, কারণ তখন তোমার মাথায় থাকবে। তুমি মানে আমাদের টিচারদের মধ্যে এরকম হচ্ছে, টিচাররা কী করি আমরা, যখন স্টুডেন্ট আমাদের বাড়িতে পড়তে যায়, আমরা স্টেটস অফ ম্যাটার দিয়ে স্টার্ট করি, নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করছি পড়ানো। ফলে কী হচ্ছে, স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে। স্টুডেন্টকে প্রথম 3টা চ্যাপ্টার পড়াতে হবে, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টিস। মানে টেক্সট বইটা ভালো করে পড়ে নিতে পড়ানোটা হবে। একটা টেকনিক। আমি একটা টিচারদের উদ্দেশ্যে বলবো, শুধু স্টুডেন্ট আসলে আমি পড়ানো শুরু করে দিলাম এটা হবে না। কারণ আমি বেসিক্যালি আমি টিচিং প্রফেশনে আছি সিন্স 99 থেকে, সুতরাং আমি এটা দেখেছি। স্টুডেন্টকে ফার্স্ট ইন্ট্রোডাকশন করতে হয় অ্যাটম মলিকুলস দিয়ে, যেটা অ্যাটমিক স্ট্রাকচার। তারপর স্টুডেন্টকে এই যে এলিমেন্টগুলি তার প্রপার্টিস বোঝাতে হয়, এটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস। তারপরে এই মলিকুলগুলি, এই অ্যাটমগুলি যখন বন্ড ফর্ম করে, মলিকুল ফর্ম হয়, তখন এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। সো কেমিক্যাল বন্ডিং করতে হয়, দেন ইউ স্টার্ট ইউপ্যাক। এইভাবে ধীরে 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 টানেলের ভিতরে ঢুকতে হবে। আমি প্রথমে যদি স্টুডেন্টকে টানেলের ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে তো সে ফোবিয়া হয়ে গেল কেমিস্ট্রির প্রতি, তারপর কেমিস্ট্রি তার আর ভালো লাগবে না। সুতরাং এই পড়ানোর টেকনিকটা চেঞ্জ করতে হবে, আমি টিচারদের জন্য বলবো। আর অভিভাবকদের জন্য বলবো যে আপনারা যেখানে ভিড় বেশি এখানে স্টুডেন্টকে কম পাঠাবেন। কারণ আপনার টিচিং প্রফেশনটা কি, টিচিং প্রফেশনটা হচ্ছে এটা এত কমার্শিয়ালিজমে ভরে গেছে সত্যিকারে বলতে গেলে। সুতরাং মানে বিজনেস তো বিজনেস না, টিচার ইজ নট এ বিজনেসম্যান। তাহলে আমার মুদ্রা কথা হচ্ছে স্টুডেন্টস কেমন ধরনের প্রিপারেশন নিচ্ছে সেটার উপর প্রখরভাবে নজর রাখা, এবং ক্লাস 9 থেকে। আমি 9 থেকে আমি গার্জিয়ানকে এটাই বলবো যে ক্লাস 9 থেকে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা সে ভালো ইনস্টিটিউশনে জেনারেল সায়েন্স নিয়ে পড়বে, তাহলে ক্লাস 9 থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট ফরেনসিক সায়েন্স নিয়েও পড়তে চায় সেই ক্ষেত্রে? ভেরি গুড কোয়েশ্চেনস। ফরেনসিক এখন দেখেন দুটো নতুন ব্রাঞ্চ চলে এসছে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। একটা হচ্ছে ফরেনসিক সায়েন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফরেনসিক সায়েন্সটা আমাদের এটা আমাদের স্টেট গভর্নমেন্টের ক্রেডিট দেবো আমি, এবং প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে ত্রিপুরাতে একটা ফরেনসিক ইউনিভার্সিটি ওপেন হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাডমিশন হয়, এখানে এন্ট্রান্স এক্সাম হয়, এখানে স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে। প্লাস দুটো ফরেনসিক ইউনিভার্সিটি দুটো আছে। ফার্স্ট ফরেনসিক ইউনিভার্সিটি হয়েছিল গুজরাটে, এটা মোস্ট ফ্যামিলিয়ার। গুজরাটে ফরেনসিক ইউনিভার্সিটি যেটা, এটা গুজরাটে। এবং জৈন ইউনিভার্সিটিটা হচ্ছে ব্যাঙ্গালোরে, এটা একটা ডিমড ইউনিভার্সিটি। তাদের কি নিজস্ব এন্ট্রান্স টেস্ট রয়েছে না? জৈন ইউনিভার্সিটি বেসিক্যালি এন্ট্রান্স টেস্ট হয় না, গুজরাটে মোস্ট প্রবলি হয় এবং ত্রিপুরাতে হয়। জৈন ইউনিভার্সিটি মার্কস বেসিস। আচ্ছা, এইগুলি ডিমড ইউনিভার্সিটি এবং নেকে ভালো র্যাঙ্কিং আছে এদের। আচ্ছা, সুতরাং ফরেনসিক সায়েন্স ভালো। স্টুডেন্ট যদি মনে করে যে আমি বিএসসি ফরেনসিকে করব, মাস্টার ডিগ্রি ফরেনসিকে করব, তার ক্ষেত্রে অনেকগুলো অপরচুনিটি থাকবে ফিউচারে। সে একাডেমিক লাইনে আসতে পারবে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে পারবে, সে ফরেনসিক কলেজে সে লেকচারার হিসেবে জয়েন করতে পারবে। সে যদি মনে করে যে আমি ফরেনসিক ল্যাবগুলিতে আমি জয়েন করব, ফরেনসিক ল্যাবে সে, তাহলে সেটা সে অনেকগুলো অপরচুনিটি। আমাদের হাতে বিশেষ সময় নেই, আমরা ত্রিপুরা এন্ট্রান্স সম্পর্কে খানিকটা জানতে চাইছি। হ্যাঁ, ত্রিপুরা এন্ট্রান্সটা ভালো। ত্রিপুরা এন্ট্রান্স
এখন ত্রিপুরা এন্ট্রান্সের আগের কোয়েশ্চেনগুলি থেকে এখনের কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড। বেসিক্যালি আমি ত্রিপুরা এন্ট্রান্সের নিজেই আমি অবজারভার হিসেবে কাজ করি, হ্যাঁ, অনেক স্ট্যান্ডার্ড, এবং যার ক্রেডিট ত্রিপুরা এন্ট্রান্সের সেক্রেটারি চেয়ারম্যান, অবশ্যই এরা খুব ভালোভাবে দক্ষতার সঙ্গে জিনিসটা দেখছেন। হ্যাঁ, ত্রিপুরা এন্ট্রান্সের স্টুডেন্ট এখানে আপনার বেসিক্যালি যেহেতু অন্য স্ট্রিমগুলি মানে মেইনস এবং নিট স্টার্ট হয়ে গেছে বলে ত্রিপুরা এন্ট্রান্সের সিট লিমিটেশন চলে এসছে, ঠিক আছে। এখানে টিআইটিতে ভর্তি হওয়ার স্টুডেন্ট সুযোগ পাবে, হ্যাঁ, এখানে আপনার যে ভেটেরিনারিগুলি আছে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে, হ্যাঁ, প্লাস এখানে ফিশারিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। মানে সেই পড়াশোনাটা কি সেই পাঠ্যসূচির মধ্যেই রয়েছে, মানে টেক্সট বই যেটা রয়েছে সেটার উপর ভিত্তি করেই এন্ট্রান্স টেস্টগুলো ফেস করা যায়। টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, এটাই মোদ্দা কথা। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম, আশা করি আপনাদের কাছে মানে কাজে লাগবে বিষয়গুলো, আপনারা উপকৃত হবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।